ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে উত্তরপ্রদেশের সেই ৬৯,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। কোন বেঞ্চে? না, সেই বাঙালি বিচারপতির বেঞ্চে, বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে। আপনারা কিছুদিন আগে জানেন যে মাদ্রাসা সার্ভিসের কমিশনের মামলা ছিল, সেখানে পুরো প্যানেল স্যাটিসফাইড করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের এই মামলা দীর্ঘদিন চলছিল এবং সেই মামলায় আজকে যে পর্যবেক্ষণ কোর্টের, সেটা কিন্তু মানে সমাধান সূত্র এক কথায় বেঁধে দিল। মানে খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি হতে চলেছে এবং উত্তরপ্রদেশ সরকার যে প্রিভিয়াস ডিরেকশন ছিল সুপ্রিম কোর্টের, যেটা ডিভিশন বেঞ্চও ছিল, সেই ডিরেকশন মেনে রিকাস্ট করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ৯,৫০০ জন সংরক্ষিত বিভাগের প্রার্থী, অর্থাৎ SC ST OBC, তারা কিন্তু সেই প্যানেলে তারা ঠাঁই পেয়েছে নতুনভাবে। মানে গোটা বিষয়টা বুঝতেই পারছেন। এই বিষয় নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় তিনি একটা প্রচুর পার্টি, মানে এত হট্টগোল, মানে কি বলি, সেই ২৬,০০০ থেকে বেশি, কারণ বুঝতে পারছি ৬৯,০০০ শিক্ষক মানে প্রচুর একটা ব্যাপার। তো সেখানে তিনি একটা প্রথমে দুজন করে সাবমিশনের কথা বলছিলেন, পরে স্ট্রিক্টলি বলে দিলেন ৫ জন প্লাস ৫ জন, অর্থাৎ বাদী পক্ষে ৫ জন, রেসপন্ডেন্ট বা বিবাদী পক্ষে ৫ জন এবং তার সাথে একজন, টোটাল ১১ জন আর কি। একজন মধ্যে রাজ্য সরকার, এখানে উত্তরপ্রদেশ রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে। তো ১১ জনের বক্তব্য শোনা হবে এবং তারপর এটাকে এন্ড করে দেওয়া হবে এবং ফাইনাল রায় তখন দিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগে প্রিভিয়াস যে সমস্ত রায়, তার বিশেষে উত্তরপ্রদেশ সরকার এই ৯,৫০০ অ্যাকোমোডেশনের কথা বা এনলিস্টের কথা বলেছেন। সে বিষয়ে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ সরকার কী সাবমিশন রেখেছে সুপ্রিম কোর্টে, একজন আইনজীবী তিনি সে বিষয়টা তুলে ধরেন উত্তরপ্রদেশ সরকারের হয়ে, যিনি উত্তরপ্রদেশ সরকারের হয়ে দাঁড়িয়েছেন অ্যাকচুয়ালি এই মামলায়। তার সাবমিশনটা আপনাদের শোনাবো প্রথমে, তারপরে বাদবাকি কথা প্রসঙ্গে আসবো যে পশ্চিমবঙ্গে কি করে এটা ৩২,০০০ সাথে কানেক্ট হচ্ছে। আগে তার বক্তব্যটা শুনে নিন, তারপরে আসছি। I have the liberty to make one submission, Malad. Who is submitting from which side we don't? Malad, may I have Malad? Malad, for the state, Malad, if your lordship will permit, my colleagues have Malad rejected the affidavit otherwise that we have placed, but if your lordships will see the affidavit, we have actually put a list of almost 9,500 people who can be accommodated after seeking some directions from your lordships. So my lords may keep Malad, because we have made a submission, we have put the difficulties that we have because of other judgments, but the lists are there, my lords, and the list will accommodate almost 9,500 people. I wondered on last. এই বিষয়ে আর একটু বিষয়টা জানিয়ে দিই, কেন বেশ হবে না করে বেশ কয়েকটা হিয়ারিং হয়েছে। তো সেই পর্যায়ে একটি রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জমা করা হয়েছে এবং সেই রিপোর্টে একাধিক ত্রুটি বিচ্যুতি নিয়ে আজকে অনেকক্ষণ শুনানি করানো হয় এবং সেক্ষেত্রে বিচারপতিদ্বয় এটা নিয়ে মন্তব্য করেন এবং রিপোর্টের যে অংশ ত্রুটি বিচ্যুতি সেটা নিয়ে ফাইনাল একটা রিপোর্ট পরবর্তী সপ্তাহে দেওয়ার কথা বলেন এবং তারপরে যার আর্গুমেন্ট আছে বা যার রিটেন নোটস অফ আর্গুমেন্ট তারা জমা করে দেবে বা এই রিপোর্টের কাউন্টারে তাদের যদি কোনো অপোজিশন দেওয়া থাকে সেগুলো তারা দেবে। তো সেক্ষেত্রে বাদী বিবাদী পক্ষে ৫ জন এবং সরকার সেখানে ১ জন, তাহলে টোটাল এখানে ১১ জনের বক্তব্যর বাইরে কিন্তু যাচ্ছে না। তো সেম এই ধরনেরই কোনো কারণ, যেহেতু এই বেঞ্চেই ৩২,০০০ মামলা ১৭ই আগস্ট রয়েছে, তো সেই জায়গা থেকে ৫ জন বা যেহেতু ৬৯,০০০ তাই ৫ জন ৩২,০০০, সে তো হাফ হতে পারে, ৩-৩-১ প্লাস ৩-৩ মানে ৩-৩+১ মানে ৭ জনেও এরকম ডিরেকশনে আসতে পারে যে বাদী পক্ষে ৩ জন, বিবাদী পক্ষে ৩ জন এবং ১ জন রাজ্য সরকার, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারে। এখন এই যে গোটা বিষয়টা উত্তরপ্রদেশ সরকারের যে বিষয়টায় সুপ্রিম কোর্ট যে জায়গায় এই ডিরেকশনগুলো দিয়েছে বা ডিভিশন বেঞ্চ যে জায়গা দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে, সেখানে যে ধরনের সমস্যাগুলো অ্যাকচুয়াল এখানে হয়েছে এই ৬৯,০০০ সেম জিনিস এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় হয়েছে। পরিষ্কার বলে দিচ্ছি, ১২,০০০ এমন ক্যান্ডিডেট যদি ৪২,০০০ যদি রিসাফল হয়, রিকাস্ট হয়, রিপ্যানেল হয়, পরিষ্কার বলছি দ্ব্যর্থ ইউনিভার্সিটির যতটা কেস স্টাডি বুঝেছি তাতে করে ১২,০০০ সেম ইস্যু। এখানে ৯,৫০০ অ্যাকোমোডেশন হয়েছে, যদি ৪২,৯৪৯ রিকাস্ট হয়, রিপ্যানেল হয়, আমি বলছি ১২,০০০ এখানেও কিন্তু নতুন করে সংরক্ষিত প্রার্থীর ছেলেমেয়েরা যারা ছিল সেই সময় তারা কিন্তু সুযোগ পাবে, একদম পরিষ্কার। তো সেই ডিরেকশনে যদিও কিনা ৩২,০০০ জাজমেন্টের পরে গিয়ে ২৩/৫ কাট অফ এসছে, তার মধ্যে আলাদা করে কিছু যায়নি, অনেকে এই বিষয়টা নিয়েও
হিয়ারিংও ক্যানভাস হবে কি হবে না, কারণ অনেকে কেস না বুঝে মন্তব্য করে যে কাট অফটা তুলে ধরলে হয়ে যাবে, কিন্তু কাট অফটা 32,000 জাজমেন্ট মারতে 12ই মের পরে 23শে মে বেরিয়েছিল। এটা আপনাদের মনে থাকবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাট অফ তারা প্রকাশ করেছিল যে 42,949, এবং সেই সাথে সাথে ট্রেন্ড এবং নন ট্রেন্ডে কাট অফ আলাদা করে। আর নন ট্রেন্ডে কাট অফ এখানে মানে ট্রেন্ডে কাট অফ বলে কিছু হওয়ার কথা ছিল না, তবুও তারা ইচ্ছাকৃত জটিল করার জন্য এগুলো করেছে এবং এমনভাবে কাট অফ বের করেছে যাতে সাধারণ প্রার্থী থেকে সাধারণ মানুষ বুঝতে না পারে। এই ধরনের একটা অসভ্যতা আমি ওই কাট অফ নিয়ে করেছে। তো সেটাকে বিভিন্নভাবে এমন কায়দায় ফেলে দেওয়া হচ্ছে যাতে করে এরা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়। ইভেন যারা এমপ্যানেল হয়েছে, যারা চাকরি হচ্ছে, তারা হয়তো অনেকে কাট অফ বুঝতে পারছে না যে এটা কী ধরনের কাট অফ। ঠিক আছে, তো এই ধরনের একটা চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা গেছিলো যে এই ধরনের কাট অফগুলো ওই রেসপেক্টে করা, যে একটা কমিউনাল রিজার্ভেশন হয়েছে, অর্থাৎ SC ST OBC যারা MRC ক্যান্ডিডেট, যেটা এই মামলায় প্রচুর সময় ধরে আর্গুমেন্ট হলো আজকে, MRC ক্যান্ডিডেটটা কেন জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না, তার কিন্তু একটা বড় ধাক্কা কিন্তু এক্ষেত্রে ওই 69,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা ইন সার্ভিসে বসে আছেন তারা কিন্তু খাচ্ছেন এই জায়গাটায়। এখানেও সেম 32,000 হোক বা 42,000 হোক, তারাও অধিকাংশ রেখে চাকরি পেয়ে গেছেন, তারাও চাইছেন তাদের চাকরি সিকিউর করতে। আজকে এই প্রসঙ্গটাও ওই 69,000 মামলা উঠে এসেছিল যে তাদেরকে অ্যাকোমোডেশন করে দিন না, 9,500 যারা আছে ওরা তো বলেছিল 2 লাখ ভ্যাকেন্সি আছে, তো সে 10,000 সিটে করে দেওয়া হোক, কোনো কিছু যায় আসবে না। যারা চাকরি করছে তারা আনটাচ থেকে গেল, তাদের কোনো অসুবিধা হলো না এবং এক্ষেত্রে অ্যাকোমোডেশন তারা পেয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এত কিছু যদি সিম্পলিফিকেশন করে দেওয়া হয় তাহলে আর এই মামলা মোকদ্দমার দরকার কী আছে? তো সেই জায়গাতে বিচারপতি মেরিটে বিচার করবেন বলেই ঠিক করেছেন এবং সে কথা তিনি পরিষ্কার জানিয়েও দিয়েছেন আজকে যে গোটা বিষয়টা মেরিটে যাবে। তো মেরিটে যদি যায় সেক্ষেত্রে রিকাস্টের বিষয়টা তো আসছে এবং এখানে মানবিকতা যদি সত্যিই সেই ধরনের মানবিকতা আসে তাহলে হয়তো রেখে দিয়ে যারা অ্যাজ এ পিটিশনার হোক বা 9,500 যারা আছে তাদেরকে হয়তো দিয়ে দিতে পারে। বাট 32,000 ক্ষেত্রে অনেকগুলো উইংস আছে, মানে আমি বলছি সিঙ্গেল বেঞ্চের অর্ডার আফেল্ড হতে পারে বা সামান্য মডিফিকেশন হতে পারে। ইভেন যদি বাসুরায় কোম্পানি, যে কোম্পানিটাকে নিয়ে যদি সত্যি যদি অবৈধ বলে ঘোষণা হয়ে যায়, না এদের এখতিয়ারই নেই প্যানেল তৈরি করার, কারণ সিলেকশন কমিটি মাথার উপরে বসে আছে, তাদেরকে বাইপাস করে একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, একটা কোম্পানিকে দিয়ে যদি প্যানেল তুমি তৈরি করে দাও এবং সেটা যদি কোর্টে প্রমাণ হয়ে যায় তাহলে তো এন্টার প্যানেলটা তো ধসে পড়ার মতন অবস্থায় চলে যাবে। তো এগুলো যদি কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় যে এই আর্গুমেন্টগুলোর মধ্যে যে এখনও যে প্রমাণ আছে সেটা সাফিসিয়েন্ট প্রমাণ, কারণ কোর্ট কিছুকে নেবে, কারণ এই কোর্টে কিন্তু ডকুমেন্ট কথা বলে। আবারও বলছি, এই কোর্টটা এমন একটা কোর্ট যে কোর্টে কিন্তু ডকুমেন্ট কথা বলে। ডকুমেন্ট যদি সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বাঁচাতে সক্ষম হয়, কারণ মূল এখানে প্রাইভেট পার্টির গল্প আসবে না, মানে আসবে না বলতে তারা হয়তো সাবমিশন রাখতে পারে, বাট মেন যে পার্টি সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু মানে যারা ধরুন বঞ্চিত হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছে, তাদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ হচ্ছে মেন অ্যান্সারিং রেসপন্ডেন্ট, তারাই বলবে এখানে। মাঝখানে আদার যারা আছে তারা হয়তো এফেক্টেড পার্টি হতে পারে, যেহেতু তারা এই মামলায় যদি জিতে আছে তো এফেক্টেড পার্টি সেই অর্থে কী করে মানায় সেটাও আরেকটা ইস্যু। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে রেসপন্ডেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনলি, কারণ তারা এইখানে তারা হচ্ছে উত্তরগুলো দেবে যে কেন এই অসঙ্গতিগুলো তুমি করেছো, কেন সিলেকশন কমিটি ব্যতি রেখে তুমি একটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে প্যানেল ক্রিয়েশন করিয়েছো। এটা তো তাদের কাজ ছিল না। একটা প্যানেলের পরিবর্তে কেন এতগুলো প্যানেল হয়ে গেল, রাতের অন্ধকারে এতগুলো প্যানেল কেন হলো, কেন মেরিট লিস্ট আজ পর্যন্ত কোনো মেধা তালিকা বেরোলো না, বেরোলে সেই নোটিফিকেশান কোথায়? যে নোটিফিকেশানে একটি মেধা তালিকা বা একটি প্যানেল যেটা বাইরে প্রকাশ পাওয়ার কথা, কারণ 2 এলে পরিষ্কার বলা আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইটা পাবলিশ করবে স্বতঃস্ফূর্তভাবে। সেখানে গিয়ে কোর্ট অর্ডার দিল, তারপরে গিয়ে একটা ব্রেকআপ দিল, আর ব্রেকআপ আর প্যানেল তো এক নয়, ব্রেকআপে স্টেট ওয়াইজ তালিকা দিয়েছে ব্রেকআপের, সেখানে কেন ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট হচ্ছে, কেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ দিল না? ডিপিএসসি টানিয়েছে কি না যে পরের ব্যাপার, সেটা ডিপিএসসি গল্প, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রেকমেন্ডেশন যাদেরকে করেছে তাদের প্যানেল কোথায়, সেটা কেন দিল না? কেন রাতের অন্ধকারে এসএমএস পার্টি নিয়োগগুলো হলো? এই সমস্ত জিনিসের যদি যথোপযুক্ত উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারে এবং রিজার্ভেশন ভালো হচ্ছে, 10 পেয়ে চাকরি হচ্ছে 20 পেয়ে কেন বাদ, এই বিষয়গুলো তো এখানে উঠে আসবে। যদি তার সাপোর্টিং হিসাবে একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ, এখানে অন্য কারো কথা গল্প কিছু আসবে না, কারণ অ্যান্সার রেসপন্ডেন্ট এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এখানে বলবে। তো এর বাইরে তো অন্য কেউ এসে বলতে পারবে না যে আমি ঠিক কি বেঠিক, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লারিফাই করবে। তো সেখানে এই যে মামলা গেছে স্বপ্নাবদ্ধর মামলা, যেখানে 15.94 বা 9/7 আমার কিছু উত্তর 24 পরগনা কাট অফ জেনারেল কাট অফ, সেখানে স্বপ্নাবদ্ধ 16 উপরে নাম্বার পেয়ে বসে আছে, কেন সে 9 বছরে স্কুলে যেতে পারলো না? প্রশ্নের উত্তর তো দিতে হবে। এরকম বহু সংখ্যায় আছে, বহু সংখ্যায় এই ধরনের বিষয়গুলো সব সামনে উঠে আসবে
এর ক্লারিফিকেশন কি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আদতে রাজ্য সরকার কতটা সাপোর্ট করবে সে বিষয়টাতে। যদি বলে যে হ্যাঁ অন্যায় হয়েছে, তার কাউন্টার কি আদতেই সেই ধামাচাপা রহস্য দেওয়ার মতন জায়গা আসবে, কাউকে ঢাল করার চেষ্টা করবে, নাকি উন্মুক্তভাবে গোটা বিষয়টা বলে দেবে? সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এই বেঞ্চে। আবারও বলছি, রিকাস্ট যদি হয় 42,949 রিকাস্ট হলে 12,000-এর এখানে কিন্তু একটা মানে তারা খাদের কিনারা এসে দাঁড়াবে, যেহেতু উত্তরপ্রদেশের সরকার দেখুন মেনে নিয়েছে গোটা বিষয়টা এবং সেখান থেকে সেটাকে কাস্ট করে 9,500 পেরিয়ে গেছে। সেম ইস্যু এখানেও আছে। আর গোটা বিষয়টা আজকে এরা হিয়ারিং দেখেছেন, গোটা প্রায় 18 থেকে 22 মিনিট 25 মিনিট একটা হিয়ারিং চলেছে। যারা দেখেছেন তারা গোটা বিষয়টা আরও পরিষ্কার বুঝবেন। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি যে পুরো ভিডিওটা যদি কখনো চালানো সম্ভব হয় সেটাও আমরা দিয়ে দেবো। বাট যেটা বক্তব্য সেটা উত্তরপ্রদেশ কিন্তু পথ দেখিয়ে দেবে, 32,000-এর ভাগ্য কোন দিকে আছে সেই দিকের। আর এই বেঞ্চে মানবিকতা আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে মানবিকতা বঞ্চিতদের পক্ষেও থাকবে। এমন নয় যে আমি সকল আনসাকসেসফুলভাবে দাগিয়ে দিলাম স্বপ্নাবদ্ধর মতন প্রার্থীদের বা আরও যারা যারা যে প্রতীকের মতন প্রার্থীদের, যারা কাট অফ গেছে 16-17, আরও 19-20 পেয়ে বসে আছে, চাকরিটা পায়নি, তাদের আমি সকল আনসাকসেসফুল বলে আমি দাগিয়ে দেবো, আর একটা শ্রেণীকে মানবিকতার দিক থেকে আমি বের করে দেবো। এরকম বিষয় এই বেঞ্চ অন্তত আসবে না বলেই মনে হচ্ছে। এখন মাদ্রাসা বিষয়টা আমরা দেখেছি, 69,000 আমরা দেখতে চলেছি, এই যে শুরু হয়ে গেল গোটা বিষয়টা। এবার 32,000 কি সেটাও কিন্তু 17 আগস্ট আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো। 17 আগস্টেই একটা বড় ব্যাপার আসবে, কারণ অনেক সাবমিশন এখানে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে একাধিকজন তারা রাখবেন, এবং সেক্ষেত্রে কোর্ট কী করে ওই বিষয়গুলোকে কতটা মানে কি বলবো যে উষ্মা প্রকাশ করবে গোটা বিষয়টা। দেখেন এরকমও হয় না, এইভাবে নিয়োগ হয় নাকি? রাতের অন্ধকারে SMS পাঠিয়ে আমি নিয়োগ করে দিলাম, কেউ জানতে পারলো না কত নাম্বারের জন্য সে চাকরি পেলো না। হ্যাঁ, মামলা করে একটা ডিরেকশন দিল, সেখানে গিয়ে একটা হজবড়াল স্টেট ওয়াইজ তালিকা হয় নাকি? এরকম চলতে পারে নাকি এরকমভাবে? ন্যাচারাল জাস্টিস কোথায়? তো সেই জায়গা থেকে কী করে কোর্ট, অবশ্যই নজর থাকবে আমাদের। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে দেখুন ফার্দার আপডেটের জন্য। ধন্যবাদ।